প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম গ্যালারি নিয়ে, সঙ্গে আছে আমি বর্ষণ কবির। দর্শক, আপনারা জানেন যে বিসিবিতে এই মুহূর্তে বিপিএল এর চেয়েও বড় কেন্দ্রবিন্দুর আকর্ষণটা হচ্ছে প্রধান সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বাহাস, যেটা সিলেট ঢাকা চারদিকে ছড়িয়ে পড়েছে। তারপরও ক্রিকেট নিয়ে আমাদের আলোচনার যেন কমতি নেই। এসব ব্যাপারে কথা বলার জন্যই আজকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের সাবেক বোর্ড সভাপতি আলী আসগর লবিকে। লবি ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে দীর্ঘ প্রতীক্ষার পর সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বর্ষণ, তুমি আমাকে তোমার সাথে আমার পরিচয় অনেক আগের থেকে, এবং তুমি আমাকে ডেকেছো, আজকে তোমাদের স্টুডিওতে এসেছি কথা বলার জন্যে। আমরা একসাথে অনেক দিন কাজ করেছি, তুমি তো আমাদের সাথে সেই প্রথমে যখন আমি জয়েন করেছিলাম তখন থেকেই শেষ পর্যন্ত ছিলে, আর এখনো আসো, এই ক্রীড়া নিয়েই আসো, এইসব দেখতেছো সব কিছু, এবং আমি আশা করি যে আগামী দিনে ইনশাল্লাহ তোমরা আরও ভালো করবে। আর এনটিভি তো আমাদের নিজেদের চ্যানেল, এই চ্যানেলে আমরা আসতে পেরেও আমরা ভাগ্যবান মনে করি, এবং আমাদের ভালো লাগে এখানে এসে কোনো কিছু কথা বলার জন্যে। তো তোমাকে আবার অনেক ধন্যবাদ, আর আসো আমরা দেখি এই সব নিয়ে কথা বলি তোমার সাথে। লয় ভাই, মানে আলটিমেটলি ক্রিকেটের একটা পথ পরিক্রমা হয়েছে, যেহেতু একটা রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। গত বেশ কিছুদিন ধরে এটা নিয়ে খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার হতে হচ্ছে। আপনি আপনাদের সময় আরাফাত রহমান কোকো যেভাবে বোর্ডের সঙ্গে ইনভলভ ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র হিসেবে তিনি যে একটা ইম্প্যাক্ট রেখেছিলেন হাই পারফরমেন্সকে ইনক্লুড করার পর, সাকিব মুশফিকদের যে ইনক্লুশন, এটা তো আসলে তার আগে পর্যন্ত আমরা ওইভাবে দেখিনি। তেমন একটা বোর্ড আপনারা চালিয়ে আসার পর পথ পরিক্রমায় আমরা অনেক বোর্ড সভাপতিকে দেখেছি বোর্ড চালাতে গিয়ে, মানে সফল ব্যর্থতা সবাই হয়েছেন কম আর বেশি, কিন্তু সম্প্রতি যখন পথ পরিবর্তনের সময় আসলো তখন দেখছি যে একটু অনেক হিমশিম খেয়ে যাচ্ছে, অনেকে রিজাইন করে ফেলার বাধ্যবাধকতার কারণে একটা শূন্যতা তৈরি হয়েছে। এইভাবে বোর্ড কতটুকু ফাংশন হতে পারে? আসলে বোর্ড তো চলে একটা প্রসেসের উপরে। জি জি জি। তো আমরা যখন ছিলাম বোর্ডে, আমরা এসেছিলাম, আসলে তুমি তো জানো বসন, আমি খুলনার ছেলে, খুলনার থেকে এসে এখানে আমি যখন এমপি হলাম, তারপরে আমাকে বলা হলো যে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্যে, এবং আমি ক্রিকেটের সাথে খেলতাম, ক্রিকেটের সাথে জড়িত ছিলাম, আবাহনীর ডাইরেক্টর ছিলাম, খুলনা মোহামেডানেরও ডাইরেক্টর ছিলাম। তো সেই হিসেবে আমি বোর্ডে বলি যে আমাকে চান্স দেওয়ার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করি এবং বোর্ড চালাই, এবং অনেক উঁচু নিচের মধ্যে দিয়ে আমরা মোটামুটি চালিয়ে গিয়েছি, ইনশাল্লাহ আমাদের কোনো ঝামেলা হয়নি। এখন যেটা দেখা যাচ্ছে এটা আসলে হওয়ার কথা না, কেননা এখানে পরিচালক আগে, এখন তো এটা একটা ঝামেলা আছে যে বোর্ড ইলেক্টেড হলে খুব ভালো হয়, ইলেক্টেড যদি সবাই আসে তাহলে আর কারো কোনো কথা বলার কিছু নাই। তো এখানে যে নতুন যে পট পরিবর্তনের পরে যে ফারুক সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, আমরা ওনার সাথে প্রেসিডেন্ট হওয়ার পরে ওনাকে আমরা কংগ্রেচুলেশন জানিয়েছিলাম, আর আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে চলবে, কেননা ওনার মাথায় উনি একজন, আমাদের সময় কিন্তু ফারুক চিফ সিলেক্টর। আমি এই প্রসঙ্গে আসছিলাম, মানে আপনি এতটাই লিবারেল ছিলেন বা বোর্ড সভাপতি হিসেবে, ধরেন সবাই তো, আমি আবারও বলছি, সফলতা ব্যর্থতা থাকে, আপনার সময়ও ছোটখাটো অনেক ভুল ত্রুটি আমরা পেয়েছি, কিন্তু উনি ফারুক ভাই এর মধ্যে অনেকবারই বলেছেন যে লবি ভাই তেমনই বোর্ড সভাপতি ছিলেন, উনি কখনো দল নির্বাচনে হস্তক্ষেপ করেন না, যেটা গত 15 বছর আমরা প্রচুর দেখেছি আর কি। সো ওইখানে ওই সংক্রান্ত ব্যাপারে আপনার লিবারেল লিডারশিপটা আমরা জানি, এক্সপিরিয়েন্সটা আছে, কিন্তু অধুনা ওই ফারুক আহমেদ যখন নিজেই এটা প্র্যাকটিসড হননি বা তার উপর এক্সারসাইজ হয়নি, যখন তিনি প্রধানতম ব্যক্তি বোর্ডের, তখন তিনি সেটা কেন অনুসরণ করতে পারছেন না? ওনার তো ডেফিনেটলি করা উচিত, কেননা এখানে ধর বোর্ড, ক্রিকেটটা তো ওনার একার না, ক্রিকেট তো সারা বাংলাদেশের, রাইট, তাই না? আমরা ভালো করলে সবাই ভালো বলবে, খারাপ করলে খারাপ বলবে, এবং খারাপ যদি হয় সে সম্পূর্ণটা বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ডের উপরে যে পড়ে। তো এখন ওনার চেষ্টা করা উচিত যাতে কোনো রকম কথা ওনাদের উপরে না আসে, এবং সেই জন্য সবাইকে নিয়ে মিলেমিশে যাতে সুন্দরভাবে বোর্ডটা চলে সেটা চালানোর উচিত ছিল, আর সেই সুবিধাটা ওনার ছিল, কেন আমাদের সময় বোর্ডের পরিষদের মধ্যে 22, 23, 30 জন থাকে ডাইরেক্টর, এক একজন এক এক মতো কথা বলে, কেউ ডিস্ট্রিক্টে আসে, তার আমার সাথে না বললে সে তার মতো কথা বলবে। তো এখন তো সেগুলো নাই। ওনার মোটামুটি ক্ষমতাটা
ওনার কাছে। হ্যাঁ, একদম। তো সেই হিসেবে উনি এগুলো সবকিছু দিয়ে সবার সাথে আলোচনা করে চালাতে পারতো। আর গতকাল যে ব্যাপারটা হয়েছে, আমরা একটু দেখে আসি লয় ভাই, তারপর আমরা এই মূল আলোচনায় আবার আসি। ওকে, ওনাদের বক্তব্যটা আমরা একটু দেখে আসার চেষ্টা করি। আসলে হয় কি, আমি মনে করি আমার প্লেইং ডেজ থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো আপনার অসন্তুষ্টি থাকে, এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে, দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না, কিন্তু ওইটা যাতে বড় না হয়, ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো। মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে, সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয়। অনেক সময় হয় কি, মানে যেহেতু আমি বললাম যে আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব, কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। কেননা উইদিন দ্য অর্গানাইজেশন যদি আমরা, যেটা সবসময় একটা কথা বলি আমি, এবার টিমকেও বলেছি, আমার বাংলাদেশ টিমকে, যে টিম কি করছে খেলা মাঠে, এটা আমরা যত পারি কম কমেন্ট করব। জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারত, যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে। কিন্তু বাট এগুলো যেটা হয় যে প্রতীকী হয়, কিন্তু সাধারণত প্রতীকী হয়। বাট অফকোর্স আপনি বলছেন সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করবো। বাট এটা প্রতীকী, কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী। একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দিই। লয় ভাই, মানে ব্যাপারটা হচ্ছে যে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে 30শে ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী তিনি আসলে ফারুক আহমেদের যে উচ্চ বাচ্চ, এবং ফারুক আহমেদকে আসলে জাতীয় মানে আমাদের যিনি স্পোর্টস অ্যাডভাইজার আছেন তার পিএস এর সঙ্গে একটা টাসল হয়েছে, যেটা আমরা পত্রিকাতে দেখেছি এবং আমাদের প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা অডিও বার্তাও পেয়েছি। ইভেন এই সংক্রান্ত যে ঘটনা, গতকালকেরও যে ঘটনাটা আমরা দেখলাম, এখানে আসলে ওনার শেষের দিকেও ছিল গাড়ি আটকে দেওয়া হয়েছিল, বিক্ষুব্ধ জনতা কেন একজন শহীদের নামে ওই স্ট্যান্ডের নাম হয়নি, এটার জন্য তার উপর চড়াও হওয়া হয়েছিল। এগুলো তো খুব নতিজা, মানে দেখতে তো ভালো লাগার মতো ব্যাপার না। আবার এই জিনিসগুলো সামনে নাজমুল আবেদিন ফাহিম কেনই বা নিয়ে আসলেন, এটা যেটা ক্লোজ ডোর মিটিং হতে পারতো। আমরা জানি যে সাবেক এমপি নুরুল কবির নাহিদের সঙ্গে আপনাদের একটা শাহিনের সঙ্গে আপনাদের একটা ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা তো আমরা ওপেন ডোরে অনেক পরে জানি, অনেক পরে। এইসব ব্যাপারগুলো কি সামনাসামনি আসা খুব জরুরি কিনা? না, এটি আমি বলতে চাই যে আমাদের সময়ও স্বাভাবিক এটা হওয়া। কেন বোর্ডের ডাইরেক্টরের একজনের মত একরকম হতে পারে, আরেকজনের মত আরেকরকম, ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, এবং সেই নিয়ে কথা কাটাকাটি হতেও পারে, মিটিংয়েও হতে পারে, কিন্তু সেটা তো ওর মধ্যেই রাখতে হবে। এটা যদি বাইরে সবার সামনে চলে যায় তখন তো আর নিজেদের সেই অস্তিত্বটাই থাকে না। তো সেই জন্য এগুলো ওনাদের উচিত ছিল, যেটাই হয়েছে সেটা ওনাদের মধ্যে রাখা উচিত ছিল। এটা মিডিয়াতে আনা একদম ভালো হয়নি। সারা বাংলাদেশ দেখছে, এখন সবাই জানে যে বোর্ডে এই হচ্ছে। এটা কি ভালো হলো? ক্রিকেটের জন্য ভালো হলো না, দেশের জন্য ভালো হলো না, বোর্ডের জন্য ভালো হলো না। এবং এটা আমার মনে হয় এখনো সময় আছে, ওনাদের উচিত। গত দিবাগত রাত 3টা পর্যন্ত প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমি আজকে সকালে ফোনটা পেয়েছিলাম যে তখনও নাকি ওনাদের মধ্যে ইগোয়েস্টিক সমস্যাটা চলমান, কথা কাটাকাটি হয়েছে হোটেলের মধ্যেই। তো এটা আসলে খুব সহজেই যে শেষ হচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে না এখনো পর্যন্ত না, কিন্তু ওনাদের উচিত, এখনো সময় আছে, শেষ করে দেওয়া উচিত। এটা যত বাইরে আসবে ওনাদের মধ্যে যে কথাটা সেটা আমাদের কাছে চলে আসবে, তো সেটা তো ঠিক হবে না। যদি বোর্ডের মধ্যে কোনো কিছু থাকে, কারোর মধ্যে আমার সাথে আরেকজনের না মেলে, মত বিনিময় ঠিক মতো না হয়, তো সেটা আমাদের মধ্যে থাকাই ভালো। বাইরে আসলে সেটাকে একজন একটা বলবে, আরেকজন একটা বলবে, আর এটা নিয়ে অনেক আলোচনা হলে অনেক ক্ষতি হবে, এবং ক্ষতি দেশ ও জাতি এবং ক্রিকেটের বোর্ডের হবে। স্ট্যান্ডিং কমিটিগুলোকে রিফর্ম করার যে ব্যাপারটা, এটা আসলে কি ফারুক আহমেদ তার চান্সেসটা মিস করে যাচ্ছেন কিনা, মানে ট্রেনটা মিস হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, তো ডেফিনেটলি এতদিনে উচিত ছিল প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া, কেননা এত দেরি কেন হবে? তার একা তো কাজ করা যায় না, স্ট্যান্ডিং কমিটি ছাড়া তো হয় না, সম্ভবই না, তাই না? প্রত্যেকটা এখন তো ডিপার্টমেন্ট করা আছে, সবকিছুই করা আছে, আপনি খালি লোক চুজ করেন, তাদের বসিয়ে দেন, তাদের দায়িত্ব দিয়ে দেন যে তোমাদের এখানে দেওয়া হলো, তোমরা এই কাজটা করো। ফর এক্সাম্পল গ্রাউন্ডসের কাজ, তো গ্রাউন্ডসের কাজে গ্রাউন্ড কমিটি করবে, তাই না? তো সেটা তো একটা এক্সিস্টিং পদ্ধতিতে আছে, এখন আগের থেকেই চলছে এটা। তো সেই হিসেবে আপনি একজন গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান করে দেন, আর 4-5 জন দিয়ে একটা কমিটি করে দেন, অ্যান্ড টেল দেম টু গো অ্যান্ড স্টার্ট দেয়ার ওয়ার্ক। তারা সব জায়গায় গিয়ে দেখে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের সময় আমরা কিন্তু খেলাটা যখন
বাইরে হতো তখন তো বগুড়া, খুলনা সব জায়গায় খেলা হয়েছে, চিটাগাঙে। তো আমরা কিন্তু চেষ্টা করতাম যে লোকাল যারা আছে তাদের দিয়ে এগুলো শেখানো, তারাই করুক। আমরা কোনো সময় বলিনি যে বোর্ডের থেকে, ঢাকার থেকে খুলনায় যে লোকজন তারা মাঠটা দেখবে, মাঠ চালাবে না, কেন খেলা হলে তো লোক লাগবে সেখানে। তো যেখানে ওই লোকাল সেই লোকজনদের তাতে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু অনেক লাভ হয়, বোর্ডের পয়সা বাঁচে, এদের গেলে এখান থেকে হোটেল ফোটেল ওখানে তো লাগতেছে না সেগুলো, প্লাস লোকাল লোককে আপনি তাদের শেখাতে পাচ্ছেন। তো এইগুলো ওনাদের এখনো করা উচিত। আমি আগের বিগত দিনে দেখেছি যে কোনো কিছু খেলা হলেই এখান থেকে বোর্ড থেকে সবাই খুলনায় যাবে অথবা ঢাকায় যাবে অথবা চিটাগাঙে যাবে। সেখানে লয় ভাই, মানে সাবেক বোর্ড সভাপতি হিসেবে আঞ্চলিক ক্রিকেট কমিটিটা কতটুকু গুরুত্বপূর্ণ? আপনার আগের কথার রেশ অনুযায়ী আমি বলতে পারি যে আঞ্চলিক পর্যায়ে যদি যারা ক্রিকেট কাঠামোটা দেখেন বা অর্গানাইজিং করেন, তারা যদি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো তাদের ওখানকার দেখভালগুলো করেন, তাহলে মানে আমরা পৃথিবীর সব জায়গাতেই তাই দেখি, অস্ট্রেলিয়াতেও তাই দেখি, ভিক্টোরিয়া তাদের টিমগুলো দেখে, মেলবোর্নে যেগুলো হচ্ছে, ভারতেও তো আরও সেটা আমরা দেখি, পাকিস্তানও ইভেন আছে। আমাদের এখানে এসে আঞ্চলিক ক্রিকেটের একটা চেষ্টা নাজমুল হাসান পাপনের বোর্ড করেছিলেন, সেটা ফলপ্রসূ কি হয়েছে না হয়নি সেটা তো সময় বলে দেবে, বাট এটা কি আসলে আপনারা ভবিষ্যতে যদি কখনো আবার দায়িত্বপ্রাপ্ত হন তখন কি করবেন? না, এখানে আমি বলতে চাই যে প্রিভিয়াস বোর্ডে সবচেয়ে বড় ভুল হয়েছে যে ওনারা খেলাটা ঢাকার বাইরে নেননি। হঠাৎ করে বগুড়া স্টেডিয়াম বন্ধ হয়ে গেল, খুলনায় আমাদের শেখ ফ্যামিলির একজন বোর্ডে চেয়ারম্যান থাকা সত্ত্বেও খুলনায় কোনো খেলা হলো না, কোনোদিন কোনো খেলা নিতে পারলেন না। তো এগুলো তো ঠিক না, খেলা যত ঢাকার বাইরে হবে। আমরা তো ওই সময় চেষ্টা করি একসাথে ঢাকা, খুলনা এবং এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার, এটা অনেকেই জানে না, চারটে ভেন্যু একসাথে করেছিলাম, একসাথে স্বীকৃতি পেয়েছিল। তো এই ভেন্যুগুলো তো আমরা রাখতে পারলাম না। ফতুল্লার কথা বলে যে পানি জমে গেছে, আর এত টাকা পয়সা খরচ হচ্ছে একটা মাঠ ঠিক করতে, পানি জমে গেছে, ঠিক করা যাবে না। এত সুন্দর একটা মাঠ আর ঢাকার কাছেই, তো সেইগুলো তো করা হয়নি, এইটাই জন্যই ব্যর্থতাটা। ইভেন ওই যে সাবেক ঢাকা স্টেডিয়াম যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামটা তো আপনার সময় হ্যান্ড ওভার করা হলো ফুটবল সহ অনুকে, আপনার হাত ধরেই মিরপুর স্টেডিয়ামে যাত্রাটা শুরু হলো, এবং তারপরে আপনি আসলে 111-এর অনেক আগেই আপনি আসলে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তারপরে নিজের, আমার যতদূর মনে পড়ে, কারণ আমি ওই সময় আপনার প্রথম আপনি যে পদত্যাগ করছেন ওই রিপোর্টটা আমি করেছিলাম আপনার ইন্টারভিউ নিয়ে। তো আলটিমেটলি মানে না, তো এইগুলো হচ্ছে বসন কথা হচ্ছে যদি খেলাটা যদি আমরা বাইরে না নিয়ে যেতে পারি তাহলে এক জায়গায় ঢাকা কেন্দ্রিক করলে তো হবে না। এখন যেমন সিলেটে হচ্ছে, খুব ভালো কথা, ভেরি গুড। সাথে সাথে বগুড়াও খেলা হওয়া উচিত, খুলনায়ও হওয়া উচিত। ফতুল্লা মাঠটা আমি বলবো যে বোর্ডকে এখনই যেমনি করেই হোক, কেন এরপরে তো আমাদের এসিসি হবে বোধহয় 2027, তারপরে 29-এ ওয়ার্ল্ড কাপ আছে। তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে তো তখন তো আবার আপনার লাগবে, ভেন্যু লাগবে। তো সেই ভেন্যুটা এখন ঠিক করতে ঠিক না, এই মাঠটা তো বানানো দরকার হলে ওটাকে ডেমোলিশ করে নতুন করে করতে তো কোনো এমন কিছু খরচা হবে না, তো সেটা করা উচিত। আর যদি এই সব জায়গায় আমরা নিয়ে যেতে পারি তাহলে উন্নতিটা হবে, কম হবে না। ডিস্ট্রিক্ট ক্রিকেটটা ইমিডিয়েটলি শুরু করা উচিত, স্কুল ক্রিকেটটা ইমিডিয়েটলি শুরু করা উচিত, কেননা ক্রিকেটের উন্নয়ন করতে গেলে, উন্নতি করতে গেলে, আমাদের প্লেয়ার আনতে গেলে, ট্যালেন্ট ফাইন্ড আউট করতে গেলে আমাদের বাইরের থেকে সবসময় এসেছে, খালি ঢাকার পরে বসে থাকলে হবে না। সেই জন্য সব জায়গার থেকে করে দেখেন, এতদিন চলে গেল, 20 বছর, প্রায় 15 বছর, একটা একাডেমি, আমরা যে একাডেমিগুলো করে এসেছিলাম সেগুলো সব বন্ধ হয়ে গেছে। বাইরে তো একাডেমিগুলো শুরু করলেও তো সেখানে একটা উন্নতি হয়, কিছু লোকের কর্মসংস্থান হয়, প্লাস ছেলেরা যে খেলতে পারে, ইনডোর ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো করা উচিত, যে যা খেলুক, বর্ষা হয় আমাদের দেশে, বর্ষার সময় মাঠে খেলতে না পারলে ইনডোরে খেলুক। আর প্রশ্ন একটা জিনিস, যে এদেশের গ্রামে গঞ্জে খালে বিলের মধ্যে যে সবাই ক্রিকেট খেলে, তো সেই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার গড়তেই হবে, মাঠ বানাতে হবে, সারা বাংলাদেশে মাঠ বানাতে হবে। এই যে মাঠ বানানোর গল্পটা আমরা বলি, অনেক সময় যে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে একটা তুগলুকি কাণ্ড হতে যাচ্ছিল, সেটা আপাতত স্থগিত, কিন্তু পুরোপুরি স্থগিত বলা যাচ্ছে না। তো এই মাঠ বাড়ানোর চেয়ে যে মাঠগুলো আছে এটাকে রক্ষণাবেক্ষণ, যেমন আমি যে আরাফাত রহমান কোকোর বারবার আসছে, কারণ বগুড়া স্টেডিয়ামটা কতটা যত্ন নিয়ে কত কম টাকায় করা হয়েছিল, সে আইকনিক একটা ব্যাপার। আরাফাত রহমান কোকো মানে একজন, উনি প্রধানমন্ত্রী ছেলে, এটা আসলে তাকে প্রজেক্ট করার জন্য না বা ক্যানভাসিং এর জন্য, যেটা হয়েছে সেটাই বলা হচ্ছে, মানতে হবে। আজকে ক্রিকেটের যে অবস্থা, এর জন্য আমাদের ক্রেডিট গোস টু আরাফাত রহমান কোকো।
উনি যে আমাদের করেছেন, আমি 2001 থেকে 2006 পর্যন্ত ওনার সাথে প্রেসিডেন্ট ছিলাম, উনি প্রত্যেকটা ব্যাপারে উনি আমাদের সবসময় যা ক্রিকেট সম্বন্ধে বলেছি উনি করেছে। সাইফুর রহমান সাহেবের কাছে আমাদেরকে নিয়ে গেছে, এনএসসি কাউকে টাকা দেয় না, সাইফুর রহমান সাহেবকে বলে আমরা টাকা নিয়েছি ক্রিকেটের উন্নয়নের জন্য। এটা তো ইতিহাস একটা, এটা ইজ জাস্ট বিকজ অফ আরাফাত রহমান কোকো। সেই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এত মানে করলেন, আমি প্রথম ম্যাচও কভার করতে গিয়েছিলাম, শামীম ভাইও আছেন, মানে ইনফ্যাক্ট অনেকে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, জয়সূরিয়ার তখন মেগা স্টার। ওই খেলার পর বেশি দিনও যে গেল না, মানে 111-এর পরপরই আমরা দেখলাম যে ওখানে আর আন্তর্জাতিক ক্রিকেটই হয়নি সেভাবে। তো এগুলো কি খুব আক্ষেপ লাগার মতো ব্যাপার কিনা, মানে এগুলো ভবিষ্যতে ধরেন এটা হওয়াই উচিত না। আর আমার একটা যেটা মত সেটা হচ্ছে স্পোর্টসের মধ্যে আমরা পলিটিক্স ইনভলভ করতে পারবো না, সেটা আমার সময় কিন্তু আমরা করিনি, কোন সময় করিনি। হ্যাঁ, গাজী আশরাফ হোসেন লিপুকে আপনারা বোর্ড পরিচালক হিসেবে চেয়েছিলেন, এবং গাজী সাহেব উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন আমাদের সময় বোর্ডে, এবং উনি প্রকাশ্যে ওয়াকআউটও করেছিলেন আপনাদের সঙ্গে বিবাদ করে। তারপরেও আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি আসেন বসেন। তখন কিন্তু আমরা দেখিনি যে আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক জাতীয় পার্টি। তো আমরা চাই যে বোর্ডটা নিরপেক্ষভাবে চলুক, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট, এবং এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকা উচিত। আরাফাত রহমান কোকো দিয়েছেন প্রাইম মিনিস্টারের ছেলে, কিন্তু উনি কোনোদিন বলেনি যে আমি প্রাইম মিনিস্টারের ছেলে কিংবা আমাকে এই করতে। ওনা দিয়ে আমরা কাজ করিয়েছি, এবং উনি যখন যা উন্নয়নের জন্য যা বলা হয়েছে ক্রিকেটের, আমি ওনাকে বলেছিলাম যে জগমোহন দালমিয়া সাহেবের সাথে দেখা করতে যেতে হবে। উনি আমার সাথে গেছেন, আমরা জগুদার সাথে বসে ওনার সাথে লাঞ্চ করেছি। উনি সব যা যা আমাদের হেল্প করার দরকার জগুদা আমাদের হেল্প করেছে। আমরা সকালে যেয়ে রাত্রে চলে আসছি কলকাতা থেকে, কিন্তু ওনার সাথে মিটিং এগুলো আমাদের সাথে কোকো করেছে আমাদের সাথে। তো এই যে অবদান, এই অবদানের স্বীকৃতি তো আমাদের দিতে হবে অবশ্যই। আমরা তো চাই যে এগুলো মানুষ জানুক যা হয়েছে। এখন যদি পাপন সাহেব কোনো কিছু ভালো কাজ করে থাকে, আমি যদি আবার বোর্ডে আসি কোনো কিছু, আমার তো উচিত হবে সেটাকে জনগণের সামনে আনা, যে না উনি ভালো কাজ করেছেন। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। যদি কেউ বোর্ডে অন্যায় করে থাকে তার বিচার করেন আপনারা, দেখেন অন্যায়টা যাতে ফার্দার না হয়। ইট শুড বি লাইক দ্যাট। গত বোর্ডটা একরকম সিন্ডিকেশনস এর মধ্যেও ছিল বলে একটা অভিযোগ আছে, কারণ আপনার এক বোর্ড পরিচালকদের মধ্যে দুটো কোরাম, একটা এলিট কোরাম, একটা ছিল জেনারেল, মানে ক্লাসিফিকেশন ছিল আর কি। তো এই জিনিসগুলো আসলে কতটুকু আর কি বোর্ডে, মানে এখন তো ফারুক আহমেদের বেলায় দেখা যাচ্ছে যে কোরাম টোরামের কোনো বালাই নাই, মানে 7 জন বা 9 জন বোর্ড ডিরেক্টর আছেন, 9 জন 9 দিকে, হয়তো 2 জন 3 জন এক কোরাম, মানে কোরাম বেস বাংলাদেশ যে সব জায়গাতেই থাকতে খুব স্বচ্ছন্দ আমরা মানে জাতি হিসেবে পছন্দ করি, সেটা কি আসলে এই ক্রিকেট বোর্ডে রিফ্লেকশনটা দেখেন কিনা, মাঠের ক্রিকেটেও এটার ইম্প্যাক্ট কতটুকু পজিটিভলি পড়ছে না? এগুলো তো এখন তো আমার মনে হয় যে আর হবে না, কেন এই নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। এখন এরপরে তো এখন যেটা ফারুক সাহেবের বোর্ড আছে, সেই বোর্ডে যারা আছে সবাই মিলেমিশে তো করছে আমি দেখছি। তো এনাদেরও উচিত এবং আগামীতে উচিত যে এই ক্লাসিফিকেশন না হওয়া উচিত, একদম সবাই মিলেমিশে না কাজ করলে বড় হওয়া যায় না এটা। আর না, ইফ উই আর ইউনাইটেড উই ক্যান ডু এ লট অফ থিংস। আমাদের হইতেই হবে ইউনাইটেড। আর আমাদের তো আমরা আপকামিং, আমরা উপরে উঠতেছি এখন। আমাদের আগামীতে ওয়ার্ল্ড কাপ কী করে যে সেমিফাইনালে যাওয়া যায়, ফাইনালে যায়, সেই চিন্তা করতে হবে। এবং তাই নিয়ে যদি আমরা মারামারি করি, সিলেকশনের মধ্যে মারামারি করি, ওনাকে আবাহনী মাহমাদান, আমরা তো এটা করতে দিইনি। আমাদের সময় কেউ আমরা কাউকে ইনভলভ হতে দিইনি, কোনো ডাইরেক্টরকে আপনি আবাহনীতে যান আর মাহমাদানে। সেটা এটা একটা বাজে প্র্যাকটিস মোহামেডান ক্লাবের বেলা আমরা দেখেছি। হ্যাঁ, সেই সময় আমরা তো এখনো আমরা তাই যে সমানভাবে হোক এবং দেশের এবং জাতির উন্নতি এবং ক্রিকেটের উন্নতি হোক, এইটাই আমরা চাই সব সময়। সেটাই মানে হ্যাঁ, ওই যে আমি আবার ওই প্রসঙ্গেই আসি, শেষের দিকে চলে এসেছি। ধরেন আরাফাত রহমান কোকোর সঙ্গে সঙ্গে যে পরিচালনা পর্ষদটা ছিল, ওইটা কি আইডিয়াল একটা রূপরেখা হতে পারে কিনা ভবিষ্যতের বিসিবিতে? কারণ আমরা তো জানি এখনো পর্যন্ত কয়েকটা ক্যাটাগরিতে আমরা বোর্ড পরিচালক পাই 22 থেকে 25 জনের মধ্যে, এবং এটা আসলে এত একটা জনসভার মতো এত বড় বোর্ড সভা করার আসলে কতটুকু মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মুথ, যদিও গণতান্ত্রিক ব্যাপার বলা হয়। এটা যে বোর্ডের যে কনস্টিটিউশন আছে, আমার মনে হয় সেই মোতাবেকই হওয়া উচিত যে কাউন্সিলররা নির্বাচন করে ডিরেক্টর অ্যাপয়েন্ট করবে এবং নির্বাচন করে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট করবে। এখানে যে আমি শুনতেছি বোধহয় এটা চেঞ্জ করা হয়েছে, কি চেঞ্জ করার চেষ্টা, মানে অ্যামেন্ড করার চেষ্টা অ্যামেন্ড করা উচিত না। কেননা যেভাবে আছে ওইটাই দ্যাট ওয়াজ দ্য বেস্ট পলিসি, যে ভাই ঠিক আছে কাউন্সিলরদের হাতে ছেড়ে দেন, আপনার যাতে ভালো লাগে তারে আপনার প্রেসিডেন্ট ইলেক্ট করেন, তারে আপনার বোর্ড ডিরেক্টর করেন, এবং সেইভাবে যেটা আছে সেইভাবে করা উচিত, হওয়া উচিত। তাতে কি হয় কি আর কি, ওই গণতান্ত্রিক পদ্ধতিতে হলে জিনিসটা ভালো হয়, ভালো হয়, এবং তাতে কোনো ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও হয় না। কিন্তু এই যে বোর্ড পরিচালক কোটায় মানে আপনার ক্লাবের বেশি আধিপত্য
আবার একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে যেটা আমরা রিজিওনাল ক্রিকেট, ওখানে যারা আসেন তাদেরকে একটু লেস ভ্যালু করা, এটা কতটুকু, এটা কিভাবে আপনার ব্যালেন্স করা যায়? এখন তো আমার তো মনে হয় নতুন যদি কোনো কিছু হয় তাতে মহিলা একজন ডাইরেক্টর নেওয়া উচিত, কেন মহিলা ক্রিকেট তো খুব ভালো করছে, এটা নেওয়া উচিত। এবং আমি শুনেছি যে বোধহয় পরিবর্তন এনে বলা হচ্ছে যে স্টুডেন্টের মধ্যেও একজন নেওয়া উচিত। যদি সেরকম আমরা পাই ডেফিনেটলি নেওয়া উচিত, আসুক। এখনই কি ওনাদের কি ওই জায়গায় সংগঠকের পদে ইয়াং জেনারেশন থেকে নিতেই হবে, একজন না একজন রাখতেই হবে। কারণ তারা যদি, আমরা যদি ইয়াং জেনারেশনদের নিয়ে মন্ত্রিপরিষদ দিতে পারি তাহলে বোর্ডে যেতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি তার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে সেটাই যে সে হতে পারবে, তাকে তো ওনারা দিক নিয়ে আসুক, একজন উইমেন আসুক, একজন স্টুডেন্ট আসুক, দুজন বোর্ডে, এবং এতে ভালো হবে, খারাপ হবে না। আর প্লাস বাকি যারা যেভাবে আসতেছে ক্লাব থেকে এবং ডিস্ট্রিক্ট থেকে, সেইভাবে হলে মনে হয় সুন্দরভাবে একটা বোর্ড পরিচালিত হতে পারে। শেষ মিনিটে চলে এসেছি, মানে এই বোর্ড, এই 9 জনের বোর্ড আসলে ওনাদেরকে আসলে এখানে রণে ভঙ্গ দিয়ে শূন্য পদে বোর্ড পরিচালকের জন্য আপনার জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আসলে নির্বাচন চাওয়া উচিত কিনা ফারুক আহমেদের, বা এটা অ্যাবলিশ করার পর্যায়ে থাকবে কিনা? না হলে তো ফাংশনাল হচ্ছে না, আমরা তো কাউকে দেখছি না ইনক্লুড। আমি তো মনে করি এখন যে অবস্থা হাতে, তাতে আমার মনে হয় নির্বাচন করে নতুন আসলে তাহলে এই যে ঝামেলা যেগুলো হচ্ছে এগুলো আর হবে না। নির্বাচন করে নতুন পরিষদ হোক, তারা আসুক, ডিরেক্টর হয়ে আসুক, তারা বোর্ড চালাক। তাতে যদি ফারুক আহমদ সাহেব নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়, কারো কোনো অসুবিধা তো হওয়ার কথা না। আর নতুন করে হলে কাউন্সিলর যাদের বেশি হবে তারাই আসবে, তারাই করবে, এখানে তো কোনো পলিটিক্স ইনভলভ হবে না। সেইভাবে করে করা উচিত এবং সুন্দর একটা পরিষদ করে বোর্ড করে ডিরেক্টর এসে বোর্ড চালাক। এবং আসল কথা সবাইয়ের একটাই চায় যে এটা নর্মাল হয়ে সুন্দরভাবে চলুক, সবাই এটাই চায়। তো আমরাও এটাই চাই যে সুন্দর করে এটা চালানোর জন্য। সুন্দরের লক্ষণ তো লবি ভাই দেখা যাচ্ছে না, সেটা না করলে তো পারবে না। এখন নির্বাচন দিয়ে যদি সবাই বলতেছে যে দেখেন এই 9 জন আছে, এই তাদের রেখে কিভাবে চলবে এইভাবে, তো এটা তো একটা কথা যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে যদি নির্বাচন করে আমরা আসি, সেটা বেটার হবে না? সেটা ডেফিনেটলি বেটার হবে, এবং তার তো কারো কথা বলার কিছু থাকবে না। তো সেইভাবে করে চালানোর আমার মনে হয় সেটাই বেটার হবে, সেটাই করা উচিত। আশা করছি আপনার এই বার্তাটা ফারুক আহমেদ থেকে সংশ্লিষ্ট জায়গাতে পৌঁছে যাবে এবং তারা এটা চিন্তা করবেন। লয় ভাই, মানে আপনার সঙ্গে কথা বলার জন্য আরো বড় দৈর্ঘ্যের একটা গ্যালারি হওয়া উচিত ছিল, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বসন, তুমি আমাকে ডেকে নিয়ে আসছো আজকে, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো এবং এই সুন্দর একটা ইন্টারভিউ দিতে পারলাম। আর সবচেয়ে ভালো লাগছে যে আমি এনটিভিতে আসছি এবং এনটিভিতে বসে ইন্টারভিউটা দিয়েছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও নতুন অতিথিকে নিয়ে এবং ক্রিকেট এবং তাছাড়া অন্যান্য ক্রীড়া ব্যাপারে তথ্য তালাশ করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।